আজকেই কিন্তু একেবারে ভোটের প্রচারের শেষ দিন। নজর যেমন আজকে গোটা দিন থাকবে, তার পাশাপাশি প্রধানমন্ত্রী গতকাল কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে শেষ ভোটের প্রচার করবেন এবং শেষ দিনেও কিন্তু একেবারে আস্তিন থেকে তুরুপের তাস তিনি বের করেছেন। বলছেন 4 জুনের পর আগামী 6 মাসের মধ্যে বড়সড় রাজনৈতিক ভূমিকম্প আসতে চলেছে। কি বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী, কি বার্তা দিতে চাইলেন তিনি, আলোচনা অবশ্যই করব। তার পাশাপাশি কিন্তু দমদম এবং বরানগর এই দুটো আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাম থেকে নাকি ভোট চলে যেতে পারে রামে। তার এই আশঙ্কাই বা কতটা বাস্তবোচিত সেই নিয়েও আলোচনা করব এবং তার পাশাপাশি অবশ্যই আজকে একাধিক প্রচার রয়েছে, সেই খবরে নজর রাখবো। শওকত মোল্লা ডাক পেয়েছেন সিবিআই, যাচ্ছেন না তিনি, বাঘের বাচ্চা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা রয়েছেন পরিচয় করে দেবো। প্রথমেই রাহুল চক্রবর্তী রয়েছেন দীপ্তাশ্ব যশ এবং রয়েছেন চয়ন ভট্টাচার্য। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। শুরুতেই আপনাদের দেখাবো 4 জুনের পর আগামী 6 মাসে দেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে। পরিবারতান্ত্রিক দলগুলি ভেঙে যাবে, তাদের কর্মীরাও ক্লান্ত। তারাও দেখছে দেশ কোথায় যাচ্ছে আর দলগুলি কোথায় যাচ্ছে। কাকদ্বীপের সভা থেকে চাঞ্চল্যকর দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। साथियों, इस बार आपका एक वोट देश की राजनीतिक दिशा भी बदलने का काम करेगा। 4 जून के बाद अगले 6 महीने में देश में बहुत बड़ा राजनीतिक भूचाल आने वाला है। ये परिवारवादी पार्टियां अपने आप बिखर जाएगी। इनके कार्यकर्ता भी अब थक चुके हैं। वो भी देख रहे हैं कि देश किधर जा रहा है और ये पार्टियां किधर जा रही है। দীপ্তাশ্ব বাবুকে দিয়ে শুরু করবো। দীপ্তাশ্ব বাবু, इस बार 400 पार, अब की बार 400 पार বলে এবারে প্রচার শুরু হয়েছিল। এখনো পর্যন্ত আর মাত্রই একটাই দফা বাকি রয়েছে। এ রাজ্যের ক্ষেত্রে মাত্র 9টা আসনে ভোট বাকি রয়েছে। প্রধানমন্ত্রী বলছেন রাজনৈতিক ভূমিকম্পের কথা। অ্যাবসলিউট মেজরিটি যদি এসে যায় সেক্ষেত্রে বা পরিবারতন্ত্রই বা কি, দুর্নীতি বা কি, বিরোধীরা থাকলো কি গেল, ছিন্ন ভিন্ন হলো নাকি তারা একজোট হয়ে রইল, কি আসে যায়? না না, দেখুন, আমরা তো আর ওরকম দল নই কংগ্রেসের মতো যে ইস্তাহারে লিখবো, লিখে ভুলে যাব। আমরা আমাদের ইস্তাহারে যা যা লিখি আমরা সেটা করি। আমরা বলেছিলাম 370 ওঠাবো, আমরা উঠিয়েছি। আমরা রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠা করব বলেছিলাম, আমরা করেছি। তো এবারেও আমরা বলেছি যে আমরা দেশ থেকে দুর্নীতি নির্মূল করব। এই যে পরিবারবাদী দলগুলো, যেমন এই যে পশ্চিমবাংলায় তৃণমূল, তারা চাকরি, ঘর, বাড়ি, বাথরুম সবই চুরি করে নিচ্ছে, এমনকি মেয়েদের সম্মানটাও চুরি করতে যাচ্ছে সন্দেশখালিতে। তো তাদেরকে তো মানে তাদের কর্মীরা তাদের উপরে বিরক্ত। আপনি দেখুন, এই যে সন্দেশখালিতে মহিলা তৃণমূল পঞ্চায়েত সদস্য, তিনি অভিযোগ আনছেন যে তার শ্লীলতাহানি করা হয়েছে এবং সেটা তিনি পুলিশে জানাতে সাহস পাচ্ছেন না, তিনি গিয়ে সিবিআইতে জানাচ্ছেন। তো এর থেকেই তো বোঝা যায় যে এদের কর্মীরা ক্লান্ত এদের উপরে। ঠিক যেমন মানে এদের কর্মীরা যদি ক্লান্ত হন এদের উপরে, তাহলে তারা নিজেদের দলের অন্দরে জানাবেন তাদের অভিযোগের কথা। তাদের পন্থা রয়েছে অভিযোগ জানানোর। তাহলে সেখানে বিজেপির তরফ থেকে রাজনৈতিক ভূমিকম্পের হুঁশিয়ারি একেবারে স্বয়ং প্রধানমন্ত্রী কেন? রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়। এই যে ধরুন আপনি দেখেন মাঝে মাঝে অমুক জাগরণ তমুক জাগরণ, এই দুর্নীতির রাস্তাগুলো বন্ধ হয়ে গেলে তো তখন আর কোনো লটারি কোম্পানি এসে ড্রপ বক্সে ইলেকট্রাল বন্ড ফেলে দিয়ে যাবে না। আপনার কথাও যেমন মানতে হবে, তেমনই রাহুল বাবু, সত্যি তো দলের অন্তরে যদি ক্ষোভ থেকে থাকে, মহিলাদের মধ্যে যদি ক্ষোভ থেকে থাকে এবং যে দুর্নীতির কথা বলছেন দীপ্তাশ্ব বাবু, প্রধানমন্ত্রী যে ইঙ্গিত করতে চেয়েছেন সেই ফলাফলটা তো তারা ভোট বাক্সে দেবেন। তাহলে অবশ্যই জনমত নিশ্চয়ই শাসকের পক্ষে যাবে না, তাহলে নিশ্চয়ই জনমত একেবারে বিজেপির পক্ষে যাবে। সেখানে আলাদা করে রাজনৈতিক ভূমিকম্পের প্রয়োজন কতটা বলে মনে হয়? নাকি শুধুই ধমক চমক বা ইন্ডিজোট কোথাও একটা স্ট্রং ফরমেশন করতে পারে সেই ইঙ্গিতটা আগাম পাচ্ছেন প্রধানমন্ত্রী এবং সেই কারণেই হুঁশিয়ারি? একদমই তাই কুসুমিতা। প্রথম কথা, প্রধানমন্ত্রী হচ্ছে স্বপ্নকা সৌদাগর বলে যিনি এসেছিলেন, এই স্বপ্ন বেচতে বেচতে 2 কোটি মানুষের চাকরি দিয়েছেন প্রতি বছরে, 15 লক্ষ টাকা মানুষের প্রতি পকেটে ফিরিয়ে দিয়েছেন। বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। বাংলায় এক বোমারু আছে যিনি প্রতিদিন একটা করে বোম বাঁধেন ও বোম ফাটান। প্রধানমন্ত্রীর সেই অবস্থা। এই ইন্ডিয়া জোটের এই ফরমেশন এবং আগামী দিনের দেয়াল লিখন প্রধানমন্ত্রী পড়তে পারছেন বলে এই ভীতিতে তিনি বলছেন যে অমুক হবে তমুক হবে। আজকে দেখো তুমি যে মহিলাদের কথা বলছে, হাতরাস নিয়ে, উন্নাও নিয়ে, মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী একটা চোখের জল ফেলেন না। আজকে যেখানে দাঁড়িয়ে বারবার যিনি বলছেন সম্পূর্ণ গিমিক, এতে কোনো না আছে সত্যতা, না আছে কোনো ভরসা। আমি অবাক হয়ে যাই প্রধানমন্ত্রীর মতো জায়গায় দাঁড়িয়ে তিনি এত মিথ্যে কথা বলেন কি করে। এবং এই যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, মোদি ম্যাজিকের কথা বলছেন, মোদি গ্যারান্টির কথা বলছেন, তার সাথে ব্যক্তিগত মানে প্র্যাকটিক্যাল জায়গার কোনো সারবত্তাই নেই। আজ তুমি দেখো যেখানে দাঁড়িয়ে সন্দেশখালী নিয়ে রাজনীতি করলেন উনি,
যে কথা একটু আগে ভদ্রলোক বললেন আমাদের বিজেপি প্রতিনিধি, সেখানে দাঁড়িয়ে যে রেখা পাত্র যে বিজেপির প্রার্থী, সে আমাদের প্রার্থী নয়, সে বিজেপির লোকসভা প্রার্থী, সে বলছে যে নির্যাতিতারা যারা দিল্লি গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছে তারা আমাদের লোকই নয়। ওটা পুরনো ভিডিও, সেটাও আমি বলেছি রেখা পাত্র, সেটাও আপনাকে উল্লেখ করতে হবে। কিন্তু রাহুল বাবু, এখানে প্রশ্নটা হবে যে পুরোটাই যদি গিমিক হয়ে থাকে, পুরোটাই যদি মিথ্যে বলে ভেবে নিয়ে থাকে এই রাজ্যের শাসক দল, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় কেন পাচ্ছে? একেবারে দ্বিতীয় কথা সুকর, আমি ছোট্ট কথা বলি, আজ নির্বাচন কমিশন দেখো প্রতিদিন তার চেঞ্জ করছে। 11 দিন পর বলছে 6.4% ভোট বেড়েছে, তারপরে বলছে যে ভোটের ফারাক দেখা যাচ্ছে, 1,04,00,000 ভোটের ফারাক দেখা যাচ্ছে। এটা কারা করছে? এরাই তো করছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির আশঙ্কা করে পাল্টা হুঙ্কারও দিলেন তৃণমূল নেত্রী। কি বলেছেন শোনাবো। हमको कोई अगर जोर दिखाता है तो हमको जोर वो लोगों को पता नहीं है। ये है कि हम लड़ सकता है, हम जिंदगी दे सकता है, हम लड़ेंगे, हम करेंगे, हम मरेंगे, लेकिन हम डरेंगे नहीं, हम कौवा नहीं है। आने वाला दिन में एक बात जरूर मोदी को याद रखना चाहिए, अभी से डर रहा है, हमको अरेस्ट करेगा, अभिषेक को अरेस्ट करेगा। अरे करो ना, कितना अरेस्ट करने का, कितना कारागार है, कितना जेल है, करके देखो। চন্দা, এই ভয়ের জায়গাটা কোথায় তৈরি হচ্ছে? প্রথম কথা, ইন্ডিয়া জোটের নাম মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, ইন্ডিয়া জোট এবার ক্ষমতায় আসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ভিতর থেকেই দায়িত্ব নেবেন এমনটা ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন। ভোট ভালো হচ্ছে, তিনি যথেষ্ট আশাবাদী। তিনি ইতিমধ্যেই বলছেন যে মোদী সরকারের মেয়াদ আর মাত্র হাতে গোনা, সেদিন বলেছিলেন 7 দিন, এখন সময়টা আরো কমেছে। তাহলে এই গ্রেফতার করার ভয়টা কিসের? তাকে গ্রেফতার করা হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হবে কেন? তিনি তো বলছেন মিথ্যে কথা সবটাই। দেখুন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো অভ্যেস ভিকটিম কার্ড খেলা। 1, 2 হচ্ছে যেটা সেটা আপনি দেখেছেন ওই শ্রীকান্তের প্রথম পর্বে ওই মেজদার অংশটা যেখানে লেখাপড়া শেখানো হচ্ছে, সেখানে শ্রীনাথ বহুরূপীর বাঘের পোশাক পরে এসেছিলেন আর ভট্টাচার্য মশাই হিন্দি বলা শুরু করেছিলেন। বারুইপুরে গিয়ে কেন হিন্দিতে ভাষণ দিলেন উনি বলতে পারবেন। হ্যাঁ, বারুইপুরের কজন হিন্দিভাষী মানুষ থাকেন, তা কাকে উনি বোঝাতে গেলেন, নাকি ওখান থেকে নরেন্দ্র মোদীকে শোনান? আমরা ব্যাপারটা একটু অন্যভাবে ভাবছি তো। হ্যাঁ, 2টো কেন্দ্রে নরেন্দ্র মোদী যাননি। একটি হচ্ছে উনি দুর্নীতির বিরুদ্ধে কথাবার্তা বললেন, ডায়মন্ড হারবারে যাননি, আর দমদমে যাননি। আপনি দেখুন দমদমে, মানে এই 2টো কেন্দ্র তাৎপর্যপূর্ণ যে দমদমে যে যিনি তৃণমূলের প্রার্থী, মুখ্যমন্ত্রী বলছেন যে একেবারে বামেরা রামকে ভোটই দেবে, তাহলে আর প্রধানমন্ত্রীর প্রয়োজনটা কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে অভিযোগ আছে, যিনি একমাত্র আমরা সন্দেহ করেছি যে নরেন্দ্র মোদীর মাথায় না থাকলে তিনি রক্ষা কবচ পান না। আর দমদমের সৌগত রায়ের সঙ্গে তথাগত রায়ের সম্পর্ক সবাই জানে, এবং এক্ষেত্রে কি রহস্য রইল সেটা আমাদের আগামী দিন নিশ্চয়ই উঠে আসবে। তথাগত রায়ের সম্পর্ক আমি যতটা জানি খুব সুমধুর নয়, কিন্তু এখানে অঙ্কটা যদি এরকম হয়, দীপ্তাশবাবু, এখানে অঙ্কটা যদি এরকম হয়, মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলছেন, আমাদের একটা সন্দেহ থেকে যাচ্ছে। কারণ শিলভদ্র দত্ত তো একসময় তৃণমূল করতেন, হ্যাঁ, বিজেপিতে গেছেন। সৌগত রায়ের কি ভবিষ্যৎ সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি, নির্দিষ্টভাবে দেখতে পাচ্ছি। কিন্তু দীপ্তাশবাবু, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে আশঙ্কাটা করছেন, মানে প্রধানমন্ত্রী দমদমে গেলেন না কেন? তিনি অশোকনগর গেলেন আমরা দেখলাম, কিন্তু তিনি দমদমে গেলেন না। বারাসাতে মিটিং করেছেন, বারাসাতের মিটিংই তো শিলভদ্র দত্ত ছিলেন একদম, এবং সেখানে তাহলে চয়নদা যে অঙ্কটা বলার চেষ্টা করছেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আমরা সেটাকে একসারিতে রাখবো, যে কোথাও বামেদের ভোট রামে যাবে এই ব্যাপারটা নিশ্চিত, তাই আলাদা করে দমদমে আর যাওয়ার কোনো প্রয়োজন হলো না। আমি একটা কথা বলি, দেখুন সিপিএম হচ্ছে এখন তারা 4%-এর দল, তারা মালদা মুর্শিদাবাদে ভোট শেষ হয়ে গেছে, তারপরে তাদের ভূমিকা মৃত সৈনিকের বেশি কিছু নয়। তৃণমূল তার জন্য 42টা বেশি আর কিছু নেই। এবার প্রধানমন্ত্রী তিনি 592টা আসনে তাকে যেতে হয়, তার পক্ষে কি প্রত্যেকটা এক এক করে করা সম্ভব না? কাল যেমন ডায়মন্ড হারবার হাই প্রোফাইল মানবেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়? হাই প্রোফাইল বলেই গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করছে, তখন শুভেন্দু অধিকারী খোঁজা দিয়েছে সুপ্রিম কোর্টের রক্ষা কবচের প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দেখাবো। আমি বলছি পশ্চিমবাংলার একমাত্র প্রার্থী যাকে সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে ভোটে লড়তে হচ্ছে, একটা প্রার্থী টেন্টেড, তিনি সুপ্রিম কোর্টের রক্ষা কবচ নিয়ে তার রাজনৈতিক কাজ করছে। পশ্চিমবাংলা আর দ্বিতীয় কোনো প্রার্থী পাবেন না লোকসভার ভোটে।
রাহুল দা, রক্ষা কবচ নিয়ে লড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটাতে আপত্তি রাজ্যের বিরোধী দলনেতারা। তৃণমূল কংগ্রেস বারবার বলে যে কলকাতা হাইকোর্টে নির্দিষ্ট কয়েকজন বিচারপতির নাম করে করে তারা অভিযোগ করেন যে তাদের কাছ থেকে রক্ষা কবচ নিয়ে এসেছেন রাজ্যের বিরোধী দলনেতা, তাই কোনো অভিযোগ করা যায় না, এফআইআর করা যায় না। কতগুলো রক্ষা কবচ আছে শুভেন্দু অধিকারী, এবার প্রশ্ন করা হোক শুভেন্দু অধিকারীকে। প্রথম কথা হচ্ছে এটা তো গণতান্ত্রিক অধিকার মানুষের, এটা তো কনস্টিটিউশনাল রাইট। তারপরেও তো রেড করতে গেছিলেন শুভেন্দুর বাড়িতে, এটা কনস্টিটিউশনাল রাইট। রক্ষা কবচ না নেওয়া হতে আসলে শুভেন্দু অধিকারী কি আসা যায়? তাহলে শুভেন্দু অধিকারী রক্ষা কবচ পেলে তখন বলেন কেন যে হাইকোর্ট বিজেপি হয়ে গেছে? আমি শেষ করি ভাই, আপনি বলবেন, আমি শেষ করি বলবেন। সর্বোচ্চ আদালত যদি রক্ষা কবচ দেয় তার সাথে শুভেন্দু অধিকারীর সম্পর্ক নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে শুভেন্দু অধিকারী কি করে কথাগুলো বলে, যার নাম নিজের সিবিআই ফ্রেম, যেখানে দাঁড়িয়ে এই দীপ্তাশু বাবুরা বড় বড় ফ্রেমে এত বড় বড় করে রক্ষা কবচ থাকা সত্ত্বেও কাগজপত্র ছাড়াই পুলিশ একেবারে রাত্রিবেলা পৌঁছে যায় শুভেন্দু অধিকারীর বাড়িতে। শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশ কাগজপত্র ছাড়া কিভাবে পৌঁছে যায়? আমি বলছি তোমাকে, আজকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যেগুলো কথাগুলো বলছে আমার তো সবচেয়ে অবাক লাগে সেখানে। যাকে বিজেপি চোর বলতো, যাকে বিজেপি সিবিআই চোর বলে অভিযোগ করেছিল, যার নাম সিবিআই এফআইআর আছে, সে বিরোধী দলনেতা হয়ে বড় বড় কথা বলছে দুর্নীতির বিরুদ্ধে। অমিত শাহ সেখানে দুর্নীতির বিরুদ্ধে কার বিরুদ্ধে বলছেন? রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল 2021 সালের ভোটের প্রচারে খোলা মঞ্চে দাঁড়িয়ে অভিযোগ করেছিলেন যে রাজীব বন্দ্যোপাধ্যায় চাকরি চুরি করেছে। সেই রাজীব বন্দ্যোপাধ্যায় আপনার দলে আছে, তাকে কেন জেলে ঢোকাননি? এই যে চৌঠা জুনের পরে একেবারে জেলে ঢোকানো হবে এবং যে সমস্ত টাকা তছরূপ করছে সাধারণ মানুষের মধ্যে ফেরানো হবে। গত পরশুদিনই কিন্তু এই হুঁশিয়ারি প্রধানমন্ত্রী দিয়েছেন। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন যে 4 জুনের পর দেশে রাজনৈতিক ভূমিকম্প হবে। আর তার ঠিক কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন যে বিজেপির সবথেকে ভালো ফল হবে বাংলায়। শোনাবো। बंगाल के चुनाव में टीएमसी पार्टी अस्तित्व की लड़ाई लड़ रही है। आपने देखा होगा पिछले असेंबली के चुनाव में हम 3 थे, 3 में से बंगाल की जनता ने हमें 80 पर पहुंचा दिया। हमें लोकसभा के अंदर भारी बहुमत पिछले चुनाव में मिला था। इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है। भारतीय जनता पार्टी को सर्वाधिक सफलता पश्चिम बंगाल में मिल रही है और पश्चिम बंगाल का चुनाव एक तरफा है, जनता जनार्दन उसको लीड कर रही है और उसके कारण सरकार में बैठे हुए लोग, टीएमसी के लोग बौखलाए हुए हैं। लगातार हत्याएं हो रहे हैं, हमले हो रहे हैं, भाजपा कार्यकर्ताओं को चुनाव के पहले जेलों में बंद कर दिया जा रहा है। ये सारे जुल्मों के बावजूद भी मतदान भी जनता ज़्यादा कर रही है और वोट भी ज़्यादा हो रहा है। রাহুল বাবু, অতি সম্প্রতি যে 4 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল আমরা দেখেছি, সেখানেও তো বিজেপির জয় জয়কার ছিল। গোটা গোবলয়টা তো প্রায় বিজেপির দখলে। একেবারে উত্তরপ্রদেশে গতবারের ভোটেও কিন্তু আমরা দেখেছি যে 71 থেকে কমলেও 62টা আসন বিজেপি সিকিউর করতে পেরেছিল। তাহলে সেখানে ভয়ের জায়গাটা কোথায়, আশঙ্কার জায়গাটা কোথায়? বারবার পশ্চিমবাংলাকে আঁকড়ে ধরা। ভয় তো কারণ নেই, ভয়ের কোনো গল্পই নেই। 2021 সালে দাঁড়িয়ে এই যে প্রধানমন্ত্রীর কথা শুনে গান মনে পড়ছে আমার। আশা ছিল, ভালোবাসা ছিল, আশাও থাকবে না, ভালোবাসাও থাকবে না, আশার ছলনে ভুলি, মাইকেল মধুসূদনের কবিতা ছিল না? আজকে তোমাকে তাই বলছি, যারা 21 সালে এসে বলছিল এসবার 200 পার, প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আরম্ভ করে বাকি পুরো ক্যাবিনেট পশ্চিমবঙ্গে রেগুলার ডেল প্যাসেঞ্জারি করেছে, তারপরে বাংলা মানুষ তাদের কি দিয়েছে, কেন দেবে? এবারও 400 বার বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু 2 থেকে 18 হয়েছিল, সেটা মাথায় আছে তো? আমি বলছি তোমাকে, তার জন্য একটা অদ্ভুত ইকুয়েশন যেটা তুমি একটু আগে বললে। আজকে দাঁড়িয়ে চয়নের এত কথা বলছে, রামের ভোট কোথায়, বামের ভোট কোথায় গেছিল, 2019 সালে দাঁড়িয়ে সে বিশ্লেষণ তো হবে। একেবারে প্রধানমন্ত্রী বলছেন যে তৃণমূল অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছে। যদিও বিজেপির এই ভালো ফল হবে সেই প্রধানমন্ত্রীর দাবিকে নস্যাৎ করে দিয়েছেন তৃণমূল নেত্রী। শোনাবো। দীপ্তাশু বাবু,
পশ্চিমবাংলায় আছেটা কি? দাক্ষিণাত্য তো একেবারে বিজেপির হাতছাড়া, বারবার দাক্ষিণাত্য সফর করলেন প্রধানমন্ত্রী, কিন্তু বলার বেলা বারবার পশ্চিমবাংলার অঙ্কটাকে সামনে নিয়ে আসছেন। দাক্ষিণাত্য হাতছাড়া কি হাতছাড়া নয় সে তো 4 তারিখেই দেখতে পাবেন। পশ্চিমবাংলার একটা গুরুত্ব তো আছে, একটা বর্ডার স্টেট, গেটওয়ে অফ ইস্টার্ন ইন্ডিয়া, এবং একসময় পশ্চিমবাংলা ভারতের ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল ছিল, যেটাকে 75 বছর মানে প্রথমে সিপিএম তারপরে দেখুন 2 থেকে 18 যেমন আমরা দেখেছি, 200 থেকে 77ও দেখেছি, টার্গেট 200 ছিল, 77 এ থেমেছিল, তাও আমরা দেখেছি। আবার এটাও দেখতে হবে আপনাকে যে আপনি যদি গত লোকসভার ভোটের পার্সেন্টেজ দেখেন 41%, বিধানসভা ভোটে 38%, অহিন্দি ভাষী রাজ্যগুলোর মধ্যে সব থেকে বেশি ভোট পার্সেন্টেজ বিজেপির পশ্চিমবাংলায়। এবং যখন সব থেকে ভালো ফলের কথা বলেছেন উনি ওটা স্ট্রাইক রেটের কথা বলেছেন, যে 42টার মধ্যে আমরা 28টা থেকে 30টা পাবো, তো অর্থাৎ স্ট্রাইক রেটটা সব থেকে ভালো হবে। এবার দেখুন একটা কথা উনি বলছেন যে এসে হয়নি, আসার ছলনে ভুলুনি। এর আগে 2019 সালে দেখেছি সবাইকে নিয়ে বিরিয়ানি খাইয়েছিলেন, এখানে এবারেও দেখলাম। কিন্তু মজার কথা এটা, এই নীতিশ কুমার একেবারে শেষ বেলায় যখন দল বদলানেন বিহারে, এই মুহূর্তে নীতিশ কুমার ক্ষমতায় রয়েছেন, তাহলে টার্গেট বিহার কেন নয়? একেবারে পশ্চিমবাংলার পার্শ্ববর্তী রাজ্য, কেন উদ্দেশ্যটা শুধুমাত্রই পশ্চিমবঙ্গ? এবার বাম বিজেপি সেটিং এর অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম কংগ্রেসকে ভোট দিলে বিজেপির লাভ, দমদম লোকসভায় ভোটটা সিপিএম বিজেপিকে দেবে। বরানগর বিধানসভা উপনির্বাচনে সিপিএম এর ভোট বিজেপিতে আসবে। বারুইপুরের সভা থেকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে আমি একটা কথা শুনছিলাম, কিছু কিছু জায়গায় আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একটা জায়গার নাম তো আমি বলেই দিতে পারি, দমদম। ওখানে ওদের একজন পূজনীয় সিপিএম এর নেতা দাঁড়িয়েছেন, তার সাথে বিজেপির কথা হয়েছে, লোকসভায় ভোটটা সিপিএম বিজেপিকে দেবে, আর বিধানসভায় ভোটটা, একটা বিধানসভা আছে ওখানে চলছে যেটা হচ্ছে বরানগর, সেখানে সিপিএম এর ভোটটা বিজেপিতে আসবে। শুরু নেই পলিটিক্স আমি করি না, এই জন্যই আমি চিরকাল কংগ্রেস করার পরেও যদি তৃণমূল কংগ্রেস তৈরি না করতাম আর আপনারা আমার সাথে না থাকতেন, তাহলে আজও সিপিএম কে বাংলা থেকে আমরা বিদায় করতে পারতাম না, অত্যাচারীদের বিদায় করতে পারতাম না। তাহলে রাহুল দা, একেবারে 4 তারিখের আগে কিন্তু একটা অঙ্ক পরিষ্কার হয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন 6টা ফেজে ইতিমধ্যেই 23টার বেশি আসন তৃণমূল কংগ্রেস পেয়ে গিয়েছে, 9টা আসনে ভোট বাকি, তার মধ্যে দমদমটাকে হিসাব থেকে বাদ দিয়ে দেওয়া হলো, তার মানে আর 8টা পাচ্ছে তৃণমূল কংগ্রেস। এটা যদি এখনো পর্যন্ত ইকুয়েশন ধরা যায়, আর ভগবান গোলা বরানগর 2টো বাই ইলেকশনের মধ্যে একটা বাদ। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চেয়েছেন, দেখো প্রথম দিকে ধরো যখন মমতা বললেন আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে তৃণমূল করেছিলাম, কেন করেছিলাম সেই সময় মুখোশ বারবার বলেছিলেন, তখন সেই সময় বিশ্বাস করেনি মানুষ। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা দূরদর্শী ছিলেন, কংগ্রেস সিপিএম না তাতেই বোঝা যাচ্ছে এটা। আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা 20 বছর আগে বলেছিলেন, তো সেখানে দাঁড়িয়ে আজকে বারবার 2019 সালে আমরা একই 2019 সালে এই পার্সপেক্টিভে দেখেছি আমরা যে কি করে বামদের 27% ভর্তি হয়ে গেল 4%, কোথায় গেল ভোটটা? সুতরাং আর বিজেপি চলে গেল 18টা সিটে। সুতরাং তো ক্লিয়ার যে আজকে দাঁড়িয়ে যদি আঁতাত হয়েও থাকে তো এটা পুরো পরিষ্কার যে বামদের ভোট রামে যাচ্ছে বলে রামদের বাড়াবাড়ন্ত, এই আঁতাতটাই ধ্বংস হওয়া উচিত। মানুষ জবাব দেবে, মানুষ 4 তারিখে বুঝিয়ে দেবে। আবার গত বিধানসভার বেশ কয়েকটা ক্ষেত্রেই, আমি চয়নদার কাছে এই জায়গায় আসবো, গত বিধানসভার বেশ কয়েকটা ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি যে এই বামেরাই কিন্তু দ্বিতীয় স্থানে উঠে এসেছে, যেখানে বিজেপি আবার পরিসংখ্যানের নিরিখে একেবারে তৃতীয় স্থানে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে বামেদের ভোট রামে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে একটা কনক্লুশনে পৌঁছে গিয়েছেন, এবং এই কারণেই তো তিনি বারবার বলেন যে বিজেপির দুটো চোখ, একটা সিপিএম এবং একটা কংগ্রেস, সেই কারণে এ রাজ্যে তিনি আতাত চান না, কোনো জোট চান না। দেখুন খুব পরিষ্কার কথা, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বিজেপিটাই তৈরি হতো না পশ্চিমবাংলায়। তৃণমূল থেকেই তো বেশিরভাগ যারা প্রার্থী এই মুহূর্তে বিজেপির 3টে কেন্দ্রের প্রার্থী যারা এখন এই মুহূর্তে প্রার্থী রয়েছেন, তারা তাদের যে 2টো কেন্দ্রে হচ্ছে তাদের মধ্যে দুজনই বিজেপি থেকে যাওয়া, তৃণমূল থেকে যাওয়া। হ্যাঁ, একটা শিলভদ্র দত্ত দমদমে, অর্জুন সিং তো ব্যারাকপুরে, তিনি তো বিখ্যাত ঘটনা, জনগর্জনের টিকিট না পেয়ে চলে গেলেন বরানগরে। এই বিষয়গুলো আপনারা যদি নজরে রাখেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তঃসারশূন্য দাবি
আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। আমরা খুব পরিষ্কার, আমাদের ঘোষণা এটাই যে আমরা গণতন্ত্র ধ্বংসকারী তৃণমূল এবং সাম্প্রদায়িক বিজেপি দুজনের বিরুদ্ধেই লড়ছি পশ্চিমবাংলায়। নির্দিষ্টভাবে এটাই বলবার যে ভোট মানুষ কাকে দেবেন সম্পূর্ণটা মানুষের উপর নির্ভর করে। 19 সালে মোদির ম্যাজিক বা এই ধরনের ক্যাম্পেইনে বিশ্বাস করে মানুষ দিয়েছিলেন, ভোট দিয়েছিলেন ইয়েকে, বিজেপিকে, যে কারণে বিজেপির আসন বেড়ে যায়। আসন বেড়ে যায়। বামেদের উপরে কোথাও আস্থা বাড়ছে, চয়নবাবু এই জোটে বাম কংগ্রেস জোটের উপরে কোথাও আস্থা বাড়ছে, সেটা একদিকে প্রধানমন্ত্রী যেমন উপলব্ধি করছেন তেমনটা কি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করছেন? শত্রু চিহ্নিত করছেন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী। এটাই আমাদের সাকসেস, এটাই আমাদের সাকসেস। নির্বাচনের ফলাফল কি হবে সেটা মানুষ ঠিক করবেন, কিন্তু এটাই আমাদের সাকসেস যে এরা কেউ ইগনোর করতে পারছে না। এখানেই শোনাবো তৃণমূল নেত্রীর এই সেটিং এর অভিযোগ নিয়ে। দমদম কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী এবং বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত কি বলছেন? মুখ্যমন্ত্রীর আজকের কথায় হতাশা স্পষ্ট হয়েছে যে তৃণমূল দমদমে হারবে উনি বুঝে গেছেন, সেই কারণে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আবার সেই পুরনো বস্তা পচা কথা বিজেপি সিপিএম কে নাকি ভোট দেবে। আরে বাবু, সিপিএম এর পুরনো ভোট সব ফেরত পাচ্ছে, মুখ্যমন্ত্রী বুঝে গেছেন। পশ্চিমবাংলায় জোটটা হয়নি তার কারণ বাংলার মাটিতে যদি কাস্তে হাতুড়ি তারা হাত আর জোড়া ফুল একসঙ্গে উঠতো, তিনটে দলেরই ষষ্ঠী পুজো হয়ে যেত। বিজেপি বিজেপির মতন লড়ছে, বিজেপি বিজেপির জোরে জিতবে। বিজেপিকে ওই সুডো সেকুলারিস্ট সিপিএম এর সঙ্গে হাত মেলাতে হয় না। দীপ্তাশবাবু, এখানে এসে অমিত শাহ বলছেন 30টা আসন বা 35টা আসনের টার্গেট বেঁধে দিচ্ছেন, তাহলে সেটা বামেদের ভোটকে ভরসা করে? না না, বামে আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভোটার তো কারুর কেনা হয় না, ভোটাররা তো তারা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী মত পাল্টায়। আর দ্বিতীয় কথা হলো যে এটা একটা মানে স্বাভাবিক পশ্চিমবাংলার রাজনীতিতে স্বাভাবিক দৃশ্য। প্রত্যেক ভোটের আগে সিপিএম ঘুরে দাঁড়ায় এবং প্রত্যেক লোকসভা ভোটে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হয়ে যান ভোটের আগে, ভোটের পরে তাদের আর অস্তিত্ব থাকে না। আচ্ছা, এবার এই যে বলছেন যে বামের ভোট রামে গেছে, আপনি যদি 2011 সালের হিসেব দেখেন তাহলে আপনার মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনার যে সংখ্যালঘু অধ্যুষিত যে সিটগুলো ছিল সেগুলো তো 2011 সালেও সিপিএম ধরে রেখেছিল। তাহলে কি বলতে চাইছেন যে বামের ভোট রামে এসছে, মানে সেই ভোটটাও আমাদের দিকে এসছে? তাহলে যে আপনারা বলছেন যে বিজেপি সংখ্যালঘু বিদ্বেষী, বিজেপি সংখ্যালঘু বিরোধী, সেই কথাটা তাহলে ভুল বলছেন, সেটা মেনে নিন। দেখুন, ভোট ওরমভাবে আসে না। পশ্চিমবাংলায় 2014 থেকে বিজেপির উত্থান হয়েছে এবং স্বাভাবিক উত্থান হয়েছে। সেই উত্থানের জেরে যেমন সিপিএমের যারা নন ডেডিকেটেড ভোটার ছিলেন, যারা হোল টাইমার ছিলেন না বা যারা চিরকুটে চাকরি পাননি, তারা মনে করেছেন বিজেপি সুশাসন দিতে পারবে, তারা আমাদের দিকে এসছে। তেমনি তৃণমূলেরও একটা বড় অংশ তারা বীতশ্রদ্ধ হয়ে তারা আমাদের দিকে এসছে। আচ্ছা, এবার দেখুন, এই যে বলছেন না যে বাম আর রামের সেটিং, এই যে দেখুন আপনি এই যে কতগুলো নাম, শেখ শাহজাহান, শওকত মোল্লা, কাইজার, যারা এই কালকে মানে 1 তারিখের ভোটে যারা বিশেষভাবে আলোচিত থাকবেন, এদের সবার জন্ম তো সিপিএম এর গর্বে, এবং তারপরে তাদেরকে লালিত পালিত করেছে তৃণমূল। তো এই তো সেটিং কাদের বোঝা যাচ্ছে? আমাদেরকে তো গিয়ে কোনো জায়গায় আমাদেরকে কোনো আমাদের মুখপাত্রে কারুর ছবি কেটে বাদ দিতে হয় না। দেখুন, ইন্ডির পিন্ডি চটকে গেছে, এটা সবাই জানে। সেজন্য ইন্ডি জামাত বলতে হচ্ছে, সেজন্য ইন্ডি জামাত। আচ্ছা, বেশ আমি রাহুলদার কাছে এই জায়গায় আসি। রাহুলদা, বামের ভোট রামে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ নতুন নয়, কিন্তু আমি যদি শুধু বহরমপুর লোকসভা কেন্দ্রের কথাই ধরি, যেখানে অধীর চৌধুরী ক্যান্ডিডেট, সেখানে ইউসুফ পাঠানকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করলো, এর কারণটা কি বলুন তো? তৃণমূল কংগ্রেস নিজে জিতে বলে, এটা সোজা সহজ কথাবার্তা। আজকে দাঁড়িয়ে অধীর চৌধুরী যদি দোষটা সবটাই বামেদের, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বামেরা এরকমই করে, বামেরা এরকমই করে, কংগ্রেস হচ্ছে তালে তালে নাচে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তাহলে অধীর চৌধুরী যেখানে ক্যান্ডিডেট, সেখানে ইউসুফ পাঠান। আমি বলি প্রথম কথা, তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবেন এমন তো কথা ছিল না। ইন্ডিয়া জোটে দাঁড়িয়ে আমি শেষ করে মাঝখানে বলিনি, বলতে দেব। ইন্ডিয়া জোটের কথা ওঠে, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের নামকরণ করে এই অধীর চৌধুরী ইন্ডিয়া জোট তো ছেড়ে দাও, সুবিধা হয়েছে অধীর চৌধুরীর বক্তব্য বিজেপির হাত শক্ত, সুতরাং দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তো প্রার্থী দেবেই বহরমপুরে। তৃণমূল কংগ্রেস তার অস্তিত্ব রাখার জন্য সব জায়গায় প্রার্থী দেবে, যেখানে আমরা মনে করছি আমরা সব জায়গায়। তৃণমূল কংগ্রেস অস্তিত্ব রক্ষার জন্য সব জায়গায় প্রার্থী দেবে ঠিকই, কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায় 42টা আসনে প্রার্থী দেওয়ার জন্য যেভাবে স্ট্র্যাটেজি মেপে মেপে দিয়েছেন, কোথাও ভূমিপুত্র দিয়েছেন, কোথাও বিদায়ী সাংসদকে দিয়েছেন, সেখানে ইউসুফ পাঠান গুজরাটের একজন মানুষ যিনি একেবারে বহিরাগত সংখ্যালঘু, কেন তাকে বহরমপুরে দেওয়া হলো একদম অধীর রঞ্জন চৌধুরীর বিপরীতে? এই প্রশ্ন থাকবে, একেবারে আসবো। তবে এর আগে আপনাদের দমদম প্রার্থীদের প্রতিক্রিয়া দেখেছিলাম, আর এবার আপনাদের দেখাবো বরানগর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য এবং বিজেপি প্রার্থী সজল ঘোষ কি বলছেন এই সেটিং এর অভিযোগ নিয়ে। আজকে বরানগরে 52 বছর বাদে সিপিএম, কেন? একটাই কারণ, যদি কিছু ভোট ফিরিয়ে আনা যায় তাহলে হয়তো এই সিটটা ধরে রাখার চেষ্টা করা যেতে পারে। আর এখন উনি বুঝেছেন এই সব চেষ্টাই মানুষ বেকার করে দিয়েছে। এটা ঠিক, সাধারণ মানুষ দলমত নির্বিশেষে তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় নিয়ে এসেছিলেন সিপিএম এর ভোটাররা, এটা আজকে উনি ভুলে গিয়েছেন। হারবেন নিশ্চিত জেনে এই সব বকছেন। মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন যে বিজেপি বিরোধী সমস্ত ভোট বামপন্থীদের পক্ষে চলে যেতে পারে এবং সংখ্যালঘু ভোটের উপর ওনার একচেটি আধিপত্য হারিয়ে গেছে, সংখ্যালঘুরাও বন্ধু চিনে গেছে। তাই মমতা ব্যানার্জির মিথ্যাচার বাড়ছে এবং এই মিথ্যাচারকে তিনি মানুষকে বিভ্রান্ত করার জন্য নির্বাচনের শেষ প্রচারে ব্যবহার করে ফেললেন। আমি চয়নদার কাছে এই জায়গায় আসবো। সেটিং এর কথা আপনারা বারবার বলছেন এবং একদম প্রার্থী দেওয়ার ক্ষেত্রে আমি বহরমপুরের যে উদাহরণ দিলাম তার পাশাপাশি ডায়মন্ড হারবার নিয়েও তো কোথাও আপনারা বারবার সরব হয়েছেন এবং কোথাও বারবার বলা হচ্ছে যে নওশাদ সিদ্দিকী এত ঢক্কানি না হলো, নওশাদ সিদ্দিকী নিজে নাকি প্রার্থী হবেন, সেই নওশাদ সিদ্দিকী একেবারে সরে দাঁড়ালেন শেষ বেলায়। আমরা এই প্রসঙ্গগুলো তো তার পিছনে আমাদের সাধারণ সম্পাদক, আমাদের পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম একাধিকবার এই প্রসঙ্গটা বলেছেন। আমার অবস্থানও সে জায়গাটায়, আমার বক্তব্যটা সেটাই থাকছে। যখন আমরা পরিষ্কার বলেছিলাম সে সময়, এবং আমরা তো বটেই, ছেড়ে দিন, অধীর চৌধুরী কংগ্রেসের যিনি সাধারণ সম্পাদক, এই রাজ্য সভাপতি, তিনি প্রদেশ সভাপতি, তিনি পর্যন্ত বলেছিলেন যে আমরা দুজনই প্রচারে যাবো। কোনো কারণে উনি রাজি হননি, ওনার কোনো কম্পালশন থাকতেই পারে। আমার বক্তব্যটা তো আলাদা, সেটা হচ্ছে যে এই সেটিং বারবার উঠে আসছে, বেছে বেছে ওই জায়গাগুলোতেই কেন বিজেপির প্রার্থী প্রাক্তন তৃণমূলী এবং স্বচ্ছ বড় কথা ইউসুফ পাঠান নিয়ে আপনি কথা বলছেন, ইউসুফ পাঠান নিয়ে আপনি কথা বলছেন, এবারে ভোটে নামিয়েছিলেন, ভোট কাটাকাটি নামিয়েছিলেন, বুঝে গেছেন যে সেই পরিকল্পনা ফেল করে গেছে। ওই জন্য এখন যেমন মালিক চাকরকে গালাগাল দেয়, বকাবকি করে, এমনি এখন মমতা ব্যানার্জি বামেদের গালাগাল দিচ্ছেন। একেবারে প্রার্থী দেওয়ার থেকে শুরু করে দীপ্তাংশুবাবু একেবারে শুরু থেকেই বাম কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে যে জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেস জিতবে সেটা জেনেই তারা ভোট কাটুয়ার কাজ করে সেই জায়গায় প্রার্থী দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, কিন্তু দীপ্তাংশুবাবু ডায়মন্ড হারবারে অভিজিৎ দাস, তার ট্র্যাক রেকর্ড যা, পলিটিক্যাল ট্র্যাক রেকর্ড যা, একেবারে শেষ বেলায় বিজেপি কি আর কাউকে প্রার্থী পেল না? শেষ বেলায় তাকে দাঁড় করানো হলো। এখানেও তো একটা কতটা জানেন অভিজিৎ দাসের সম্বন্ধে, আপনি কতটা জানেন? ওখানে যেভাবে দোসরা মেয়ের পর বিজেপির কর্মীদের উপর অত্যাচার করা হয়েছিল, একা অভিজিৎ দাস রুখে দাঁড়িয়েছিলেন, আর কেউ পারতেন না। উনি ওখানকার ভূমিপুত্র, উনি দক্ষিণ কলকাতা থেকে গিয়ে ওখানে দাঁড়াচ্ছেন। আর অভিজিৎ দাস নিয়ে যদি এতই ওনার কনফিডেন্ট থাকে, তাহলে কেন আজকে গিয়ে মিল এলাকায় মুচলেখা লেখাচ্ছেন? কেন প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় পাড়ার মেয়েদের ক্লাবে ডেকে সেখানে তাদের হুমকি দিচ্ছেন যে তোমরা যদি তৃণমূলকে ভোট না দাও আমরা জানতে পারবো, আমরা বুঝতে পারবো। কয়লাকাণ্ডে শওকত মোল্লাকে সিবিআই তলব, আর এই কেন্দ্রীয় এজেন্সির তলব নিয়ে শওকত মোল্লার পাশে দাঁড়ালেন তৃণমূল নেত্রী এবং আক্রমণ করলেন বিজেপিকে। শোনাবো। লাস্টে মনে হলো শওকত দিগায় কালকে মধ্যরাতে হুজুর তুমি যদি এতই জিত তলব করো তো ভয় কিসে? বেচারা শওকতের মতো ছেলেকেও মধ্যরাতে নোটিশ পাঠিয়েছে সিবিআই, কালকে এসে দেখা করো, যারা বাপের জমিদারি দেখা করতে যাবে, এখন ইলেকশন করবে না, তোর বাড়ি যাবে দেখা করতে, লজ্জা করে না? লড়ে না লাইনে। কিন্তু আমি বলতে চাই যারা সিবিআই ইডি অফিসাররা আছে, মনে রাখবেন মোদী অবস্থান থাকবে না, অন্যায় করবেন না, ভোটের সময় প্রচারের থেকে কাউকে বাধা
তদন্তের পথে চলবে। শওকত মোল্লা যাবেন না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাকে বাঘের বাচ্চা এবং ইন্টেনশনালি সিবিআই ডাকছে। অদ্ভুত কথা সব। তুমি দেখো না, প্রতিটি জায়গায় আজকে সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে পলিটিক্যালাইজ করেছে কারা? এই ভারতীয় জনতা পার্টি। আজকে দাঁড়িয়ে প্রতিবার এনডিএ শরিক তো চলে গেছে, নতুন শরিক সিবিআই, ইডি, প্রত্যেকটা জায়গায় বিজেপি বিরোধিতা করা মানেই সে না যখন কোলাঘাটে নির্বাচনের মধ্যে যখন পুলিশ পাঠিয়েছিলেন, হিরণের পিয়ের বাড়িতে রাত্রিবেলায় পুলিশ পাঠিয়েছিলেন, মহিলা পুলিশ পাঠাননি, তাহলে মেনে নিলেন যে ওটা রাজনৈতিক প্রতিহিংসা ছিল। আমার তো হাসি পাচ্ছে সব থেকে শুনে যে বেচারা শওকত মোল্লা, যে শওকত মোল্লা সম্বন্ধে আর রক্ষা কবচ থাকা সত্ত্বেও শুভেন্দু অধিকারীর বাড়িতে পৌঁছে যাই তো নির্বাচন চলাকালীন শুভেন্দু অধিকারীও প্রচার করছেন। হিরণ তিনি ক্যান্ডিডেট, তার যিনি অ্যাসিস্ট্যান্ট তার বাড়িতে চলে গেল। নির্বাচন কমিশন আছে এখন এখানে দেখার জন্য। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আমরা একাধিকবার আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমিটির শ্রমিক লাইনের নেতৃত্বে 2-3 দিন আগেই ডেপুটেশন দেওয়া হয়েছে। ওখানে পরিষ্কার আমরা একটা কথা বলছি যে সামনে পেছনে বডিগার্ড নিয়ে তৃণমূল নেতারা ধমক দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, এবং সেই বডিগার্ড কিন্তু এমনি বডিগার্ড নয়, পেশাদার বডিগার্ড নয়, সরকারি বডিগার্ড রয়েছে। এই সব দেখছি। 10 সেকেন্ড নিচ্ছে একটা কথা আপনিও আশা করি মানবেন যে নির্বাচন কমিশনের কর্মী মানে কারা? রাজ্য সরকারি কর্মী, তাদের মধ্যে অযোগ্য শিক্ষক আছে, টাকা দিয়ে আমাদের সময় একেবারে শেষ। আলোচনার জন্য যারা উপস্থিত ছিলেন আলোচনায় প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। একটা বিরতির পর আরো খবর নিয়ে ফিরে আসছি আনন্দ সকালের সঙ্গে থাকবেন।